আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে কানাডাতে এসে যদি জব করতে হয় তাহলে কি উপায়ে কানাডাতে আসা যায় বা কানাডাতে এসে জব সার্চ করা যায়। তাই নিয়েই আজকে আমার ভিডিও, যে কানাডাতে ভিজিটার ভিসাতে এসে কি করে জব সার্চ করা যায় আর তারপর নতুন নিয়ম অনুযায়ী কি করে সেই ভিজিটার ভিসা থেকে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে খুব একটা ভালো নেই, না শারীরিকভাবে না মানসিকভাবে। শারীরিকভাবে ভালো নেই, তার কারণ কাল রাত্রিবেলা একদম ঘুম হয়নি। সব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। শুতেও অনেক রাত হয়েছিল, প্রায় রাত্রির 2:30 নাগাদ শুতে গেছি, কারণ অফিসে কিছু কাজ ছিল। আজ একটা খুব আর্জেন্ট মিটিং ছিল, তার জন্য প্রিপারেশন নিতে হচ্ছিল। আর তারপর শোবার পরেও সব ওলট পালট স্বপ্ন এলো। আবছা দিদি ঘুমটা ভেঙে গেল 5টা থেকে মোটামুটি জেগে। আর শুয়েছি ধরুন এই 2:30 3টে, আর মোটামুটি 5টা থেকে জেগে আছি। তো সকালবেলা যখন বাড়িতে ফোন করি আজকে, তো বাড়িতেও একটু একটা খারাপ খবর পাই। তো সেটা আজকের এই ভিডিওতে আমি এখন আর শেয়ার করছি না। তারপর থেকে মনটা ভীষণই খারাপ ছিল, টেনশনে ছিলাম, এখনও আছি। গতকাল কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ওই যে বললাম প্রচুর অফিসের কাজ ছিল, চাপ ছিল। ওদের সাথে আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব ভাবছি, সেটা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে তারা কানাডায় আসতে চায় এবং কানাডায় এসে জব করতে চায়, তো সেক্ষেত্রে কিভাবে তারা কানাডায় আসতে পারে। তা আমি ভাবলাম তাহলে এইটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে, যে কানাডায় কিভাবে আসা যায় এবং যারা জব করার জন্য কানাডায় আসতে চাইছে তো তারা কিভাবে আসতে পারে। তা দেখুন, আমাদের ক্ষেত্রে আমি যেটা বলছি, যেমন ধরুন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমার হাজব্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যেভাবে কানাডায় এসেছি, যে ও একটা প্রজেক্ট পেয়েছে। ও যখন ইন্ডিয়া ছিল, ফার্স্টে ও ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া গিয়েছিল। মানে ওর কোম্পানি থেকে একটা প্রজেক্ট আসে, যেখানে আর কি এমন একজন লোকের দরকার ছিল যে অস্ট্রেলিয়া থেকে কাজ করবে। তো তখন ওরা ওকে অস্ট্রেলিয়া পাঠায়, এবং তারপর পরবর্তীকালে অস্ট্রেলিয়া থেকে ও কানাডার একটা প্রজেক্ট পায়, তখন ও কানাডায় মুভ করে। কারণ আমি যেহেতু সফটওয়্যার ফিল্ডে রয়েছি, তো আমার জন্য যেটা হচ্ছিল, অস্ট্রেলিয়ার থেকে কানাডার জব পাওয়াটা আমার মনে হয়েছিল সেটা সুবিধাজনক। ও অস্ট্রেলিয়ার থেকে কানাডাতে জব পাওয়ার ব্যবস্থাটা সুবিধাজনক এই কারণে কথাটা বলছি, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া জব মার্কেট মানে শুধুই অস্ট্রেলিয়ার জব মার্কেট, কিন্তু কানাডা দেশটা একদম ইউএসএ মানে আমেরিকার মানে ঘেঁষে রয়েছে, একসাথে বর্ডার শেয়ার করছে। আর তার জন্য টাইম জোনটাও একই। মানে ধরুন এখানকার যা টাইম জোন আর নিউ জার্সির টাইম একই টাইম। কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা ডিফারেন্স হয়, কিন্তু মোটামুটি একটা সেম টাইমই চলে। মানে এমন নয় যে ইন্ডিয়ার মতো ওখানে যখন দিন এখানে তখন রাত, এরকম জিনিসটা ঘটে না। কিন্তু অস্ট্রেলিয়া যদি আপনি চিন্তা করেন, অস্ট্রেলিয়া আর আমেরিকা কিন্তু পুরো দুটো আলাদা গোলার্ধে অবস্থিত, তো ওখানে অনেক তফাৎ। তো সেক্ষেত্রে সেটা অস্ট্রেলিয়াতে বসে ইউএস এর প্রজেক্টে কাজ করা মানে যতটা সুবিধাজনক, তার থেকে কানাডায় বসে ইউএস এর প্রজেক্টে কাজ করা অনেক বেশি সুবিধাজনক। এবং অ্যাটলিস্ট সফটওয়্যার মার্কেটে ইউএস এর জব মার্কেট সব থেকে বড়, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমার সেটা মনে হয়। তো সেই জন্য আমরা অস্ট্রেলিয়া থেকে কানাডাতে মুভ করি। একটা ফরেন কান্ট্রিতে যখন লোকজন সেটেল করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু এই অস্ট্রেলিয়া কানাডা এই দুটো দেশের কথা আসে। তার কারণ হলো, অস্ট্রেলিয়া এবং কানাডা এই দুটো দেশেতে আপনি কিন্তু উইদাউট জব, মানে কোনো জব না পেয়ে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, মানে এখানকার একটা পার্মানেন্ট রেসিডেন্স, একটা ভিসা, অস্ট্রেলিয়া কানাডা দুটোর জন্য এই ভিসাটা আছে। এই ভিসাটা যদি আপনার থাকে, তাহলে আপনি তো সিটিজেন হবেন না, কিন্তু মোটামুটি সিটিজেনের সমান রাইট পাবেন। একটা রাইট থাকে না, যেমন আপনি গভর্নমেন্ট জবে জব করতে পারেন না এবং আপনার ভোট রাইট থাকে না, এছাড়া কিন্তু আদার সব রাইট মোটামুটি অনেকটাই সেম থাকে। অস্ট্রেলিয়া এবং কানাডাতে কিন্তু তুলনামূলকভাবে আসা, এখানে সেটেল করা, জব পাওয়া, এটা অন্যান্য দেশের তুলনায় একটু হলেও কিন্তু সহজ। সব থেকে বেশি যে দেশটা আলোচনায় আসে সেটা হচ্ছে আমেরিকা। তো আমেরিকার সাথে আমি যদি তুলনা করি, তো আমেরিকার ওয়ার্ক পারমিট যেটা হয়, ওয়ার্ক ভিসা, সেটা হয় H1 বা L1। L1 তো খুব কম প্রসেস হয় এবং L1 ভিসা খুব লিমিটেড হয়।
তারপর যে ভিসাটা পাওয়া যায় সেটা হচ্ছে H1। H1 হচ্ছে স্কিল ভিসা। পার্টিকুলার কিছু স্কিলের জন্যই এই H1 দেওয়া হয়, যেমন ধরুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস ম্যানেজমেন্ট, সিএড জব, এরকম কিছু স্কিল জবের জন্য দেওয়া হয়। কিন্তু যে কোনো জবের জন্য কিন্তু আপনি H1 ভিসা করে আসতে পারবেন না। যেমন ধরুন আপনি কোনো হোটেলে কাজ করতে চান, ওয়েটার হিসেবে কাজ করতে চান, বা কোনো দোকানে কাজ করতে চান সেলস বয় বা সেলস গার্ল হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি H1 ভিসাতে এসে সেই কাজগুলো করতে পারবেন না। সেই সব কাজের জন্য কিন্তু H1 ভিসা দেওয়া হয় না। যাই হোক, আমি কোথা থেকে কোথায় সরে গেলাম। তো আপনাদের আমি যেটা বলছিলাম যে আপনারা যদি কানাডায় আসতে চান জব করার জন্য, তাহলে অনেক রকম প্রসিডিওর, অনেক রকম পথ আছে। কিন্তু আমি একটা আজকে যে পথটার কথা বলবো সেটা হচ্ছে সবথেকে কম খরচে যেটা করা যায়। কানাডায় আসতে গেলে যতগুলো ভিসা অ্যাপ্লাই করা যায় তার মধ্যে থেকে সবথেকে কম খরচে যে ভিসাটা অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে ভিজিটার ভিসা। ভিজিটার ভিসার জন্য আপনাদের কারোর কাছে যাবার দরকার নেই, কোনো এজেন্ট ধরার দরকার নেই, কাউকে পয়সা দেওয়ার দরকার নেই। আপনারা নিজেরাই কিন্তু ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে আর কিছু ডকুমেন্ট দিয়ে আপনারা সেই ভিজিটার ভিসার অ্যাপ্লাই করতে পারেন। আর ভিজিটার ভিসা অ্যাপ্লাই করার জন্য কিন্তু যে খরচাটা লাগে সেটা হচ্ছে অনলি $185। $185 মানে হচ্ছে, এখন যেহেতু 60 করে যাচ্ছে এক কানাডিয়ান ডলার, তো কনভার্ট করলে ইন্ডিয়ান মানিতে আসছে মোটামুটি 11,000 টাকা। তো ওই 11,000 টাকা, ওই টাকাটাই কিন্তু লাগে কানাডার ভিজিটার ভিসা অ্যাপ্লাই করার জন্য, তার থেকে বেশি কিন্তু লাগে না। আপনারা যদি ডিটেলস প্রসিডিওর জানতে চান যে কি করে কানাডিয়ান ভিজিটার ভিসা অ্যাপ্লাই করতে হয়, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। তাহলে আমি ওয়েবসাইট শেয়ার করে একদম ডিটেলস প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করে বলে দেব যে কি করে কানাডার ভিজিটার ভিসা আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন, অন্য কারো সাহায্য না নিয়ে, কাউকে কোনো এক্সট্রা টাকা না দিয়ে। কানাডার ভিজিটার ভিসা কিন্তু 10 বছরের জন্য দেওয়া হয়। মানে আপনি একবার ভিজিটার ভিসা অ্যাপ্লাই করলে, ভিজিটার ভিসা যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি 10 বছরের ভিসা পান। ঠিক আছে, 10 বছরের ভিসা তো পেলেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি 10 বছর একটানা কানাডায় থাকতে পারবেন। আপনি 10 বছরের ভিসা পাবেন, কিন্তু আপনি একটানা 6 মাসে কানাডায় থাকতে পারবেন। তারপর আপনাকে আবার কানাডার বর্ডার ক্রস করে আপনি গেলেন, আবার আপনি এন্ট্রি করে আবার 6 মাস থাকতে পারবেন। এইভাবে আপনি যতবার খুশি আসা যাওয়া করতে পারেন। 10 বছরের আপনার টাইম লিমিট, একবার এসে আপনি ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারেন। এটা হচ্ছে ভিজিটার ভিসা। কিন্তু ভিজিটার ভিসাতে কিন্তু ওয়ার্ক রাইট থাকে না। মানে ভিজিটার ভিসাতে এসে আপনি যদি এখানে কোথাও কাজ করেন, প্রথমত কেউ আপনাকে কাজ দেবে না। যদি ধরুন কেউ আপনাকে কাজ দেয়, সেটা কিন্তু বেআইনি। তো এবং আপনি যদি ধরা পড়েন, তাহলে আপনি আর কোনোদিনই কানাডায় ঢুকতে পারবেন না, এবং আপনার এগেনস্টে লিগাল অ্যাকশনও নেওয়া হতে পারে। তো সেটা কখনোই করা উচিত নয়। কিন্তু আপনি যেটা করতে পারেন, আপনি কানাডার ভিজিটার ভিসাতে কানাডায় এলেন, কানাডায় এসে আপনি জব সার্চ করতে থাকলেন। আপনি এখানে যে জব মার্কেট, একটা কথা কিন্তু খুব সত্যি, কানাডায় কিন্তু লেবারের খুব শর্টেজ। লেবার মানে আমি যখন বলছিলাম ইউএস এর ক্ষেত্রে যেমন শুধু স্কিল্ড ভিসা হয়, সব রকমের জবের জন্য কিন্তু কানাডায় লোকের দরকার, এবং কানাডার লোক সংখ্যা কিন্তু অনেক কম। কানাডায় লোকে কম আসতে চায়, বা যদি ধরুন অস্ট্রেলিয়া এবং কানাডার কথা আমি যখন বলছিলাম, তো অস্ট্রেলিয়া আর কানাডার মধ্যে বাঁচতে গেলে অনেকেই অস্ট্রেলিয়াকে বাঁচবে, কানাডাকে বাঁচবে না। তার একটা কারণ কিন্তু হচ্ছে কানাডার এক্সট্রিম ওয়েদার। কানাডায় কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে, এটা কানাডার একটা নেগেটিভ। এক্সট্রিম মানে এক্সট্রিম, -30, -40 এরকম ঠান্ডা কিন্তু কানাডায় পড়ে। তো কানাডায় কেউ যদি আসতে চায়, তাহলে এই মাইন্ডসেট নিয়ে তাকে আসতে হবে, হ্যাঁ আমি ওই ঠান্ডার সাথে থাকবো। অবভিয়াসলি আপনি তো ওই ঠান্ডাতে এমনি জামা পরে থাকবেন না, আপনার কাছে প্রপার জ্যাকেট থাকবে, প্রপার গরমের জামা কাপড় থাকবে, ঘরগুলো সমস্ত হিট কন্ট্রোল থাকে, সেই সুবিধাগুলো আছে। বাট স্টিল আপনি যখন বাইরে বেরোবেন একটা সবজি কিনতে, তখন তো আপনাকে -40তেই বেরোতে হবে। আপনার যদি গাড়িও নেন, প্রথমে এসেই তো আর লোকে গাড়িও নিতে পারবে না, সেগুলো আলাদা কথা। কানাডায় কিন্তু জব মার্কেট খুব ভালো, এবং লেবারের কিন্তু শর্টেজ কানাডায় রয়েছে। তাই কানাডায় যে কোনো কাজের জন্যই কিন্তু আপনি এখানে আসতে পারেন। মানে ভিজিটার ভিসায় এলেন, দিয়ে আপনি নানা জায়গায় ঘুরে ঘুরে দেখলেন যে কোথায় ওপেনিংস রয়েছে। আপনি সেখানকার যে এমপ্লয়ার, তার সাথে কথা বলে সে যদি এগ্রি করে যে হ্যাঁ, সে যদি এগ্রি করে, তাহলে যেটা করতে হবে, সেই এমপ্লয়ার সেই কিন্তু আপনার হয়ে ওয়ার্ক পারমিট প্রসেস করিয়ে দেবে।
কিন্তু এটা ইল্লিগাল নয়। আগে যেটা ছিল আপনি কানাডায় এসে যদি জব খোঁজেন সেটা কিন্তু ইল্লিগাল ছিল। এখন কিন্তু আফটার কোভিড রুলটা চেঞ্জ হয়েছে এবং রুলটা চেঞ্জ হয়ে এই বছরের ফেব্রুয়ারি অবধি রুলটা ছিল। মানে একটা কথা আমি বলতে চাই যে কানাডায় এসে জব সার্চ করার জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে LMIA। LMIA মানে হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তো এই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এমপ্লয়ার থাকবে তারাই এই LMIA এর লেটারটা আপনাকে দেবে এবং সেই লেটারটা পাওয়ার পরেই আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা LMIA টা কি? LMIA মানে হচ্ছে আপনার এমপ্লয়ারকে গভর্নমেন্টের কাছে বলতে হবে যে তারা কানাডার যে রিসোর্স রয়েছে কানাডার জব মার্কেটে, তারা এই পার্টিকুলার জবের জন্য সার্চ করেছিল কিন্তু এই পার্টিকুলার জবের জন্য তারা কোনো রিসোর্স পায়নি, সেই জন্যই তারা বাইরে থেকে কাউকে এই জবটার জন্য কানাডাতে নিয়ে আসছে এবং তাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে। এটাই হচ্ছে LMIA। আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন না, যারা এমপ্লয়ার তারাই কিন্তু আপনাকে এই LMIA-টা দেবে এবং কোনো বিজনেস যদি 1 বছরের বেশি কানাডাতে বিজনেস করে তাহলেই কিন্তু তারা LMIA অ্যাপ্লাই করতে পারে, না হলে কিন্তু পারে না। এরপর আপনার যখন ওয়ার্ক পারমিট হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সেই জব করতে পারেন, কিন্তু সেই জবটা কিন্তু সেই ওয়ার্ক পারমিটটা কিন্তু ক্লোজড হয়। মানে আপনি শুধু যারা আপনার ওয়ার্ক পারমিটটা করে দিল সেই পার্টিকুলার কোম্পানির সাথেই আপনি জব করতে পারবেন, কিন্তু আপনি যদি ওই কোম্পানি ছেড়ে অন্য কোথাও গিয়ে জব করতে পারেন সেটা কিন্তু এই ক্লোজড ওয়ার্ক পারমিটে হয় না। কিন্তু আপনি যদি ম্যারিড হন এবং আপনি যদি আপনার স্পাউসকে কানাডায় নিয়ে আসেন, মানে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের যে ওয়ার্ক পারমিট হবে সেটা কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট হয় এবং কানাডাতে কিন্তু স্পাউসের ওয়ার্ক পারমিট পাওয়া যায়। তো স্পাউসের ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন থাকবে না, মানে কোনো পার্টিকুলার কোম্পানির সাথে সে কিন্তু বাউন্ড হবে না, সে কিন্তু যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবে। এখন এই রুলটা ছিল এবছরের ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারি অবধি। এখন কিন্তু আরও 2 বছরের জন্য কানাডা এই রুলটাকে এক্সটেন্ড করলো 2025 ফেব্রুয়ারি অবধি। এই রুলটা এখন লাগু রইল। কেউ যদি কানাডায় আসে ভিজিটার ভিসাতে দেন সে জব খুঁজতে পারবে, কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে 2025 অবধি এই রুলটা আছে। তো 2025-এর মধ্যেই আপনাকে একটা জব খুঁজে বার করতে হবে এবং সেই জব খুঁজে বার করে আপনাকে একটা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এই প্রসিডিওরটা হয়তো খুব সহজ নয়, আপনাকে খুব বেশি করে সার্চ করতে হবে ডিফারেন্ট জব। কানাডার যে জব ব্যাংক রয়েছে, যে জব ব্যাংকের যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে এনরোল করতে হবে, সেখানে সার্চ করতে হবে। কিন্তু আপনি যদি এবং এখানে আশেপাশে যে ছোট ছোট বিজনেসগুলো রয়েছে তাদের কাছে গিয়ে আপনাকে দেখতে হবে এবং এখানে যদি কোনো ওপেনিংস থাকে ওরা বোর্ড ঝুলিয়ে রাখে সেখানে গিয়ে আপনাদের কথা বলতে হবে। কিন্তু এইভাবে কিছুদিন খুঁজতে থাকলে জব পাওয়াটা যে অসম্ভব সেটা কিন্তু নয়। তো এটা কানাডায় আসার একটা ইজি পাথওয়ে এবং কম খরচে আসার একটা পাথওয়ে। আর কানাডায় এসে জব সার্চ করতে হলে কিভাবে জব সার্চ করতে হয় সেটার বিষয়ে যদি হেল্প চাও তাহলে সেটাও বলতে পারো। আর একটা কথা, যে কোন জবের বেশি ডিম্যান্ড এটা যদি জানতে চাও, যে কোন জব তোমাদের ধরো যে আমি পার্টিকুলার কোন জব, তুমি সেই মাইন্ডসেট নিয়ে আসবে বা সেই জবের জন্য খুঁজবে যে এই জবের আমার ভালো ডিম্যান্ড আছে, তাহলে এই জব যদি আমি যদি এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমার কানাডায় গিয়ে জব পাওয়ার সম্ভাবনা বেশি। তো সাহায্য চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই চাইবো ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে হেল্প করতে। মানে এই আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আর আমি এখন বাড়িতে একা আছি। আমাদের এখানে একজন বন্ধু, তার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তো সুমন্ত ওদের বাড়িতে গেছে। তো তাই ভাবলাম একাই যখন বসেছিলাম তাহলে তোমাদের সাথে গল্প করেই টাইমটা কাটাই। তো অনেকটাই টাইম কেটে গেল, এখন মোটামুটি 7:45 বাজে। দেখুন ও চলে এসছে আর এখন বসে বসে ছোলা ভাজা খাচ্ছে। দুঃখী মুখ করে বসে আছে, না তো দুঃখ কেন? আর এই যে এখন আমরা মুভি দেখছি দুজনে মিলে বসে বসে। ও বাদাম ভাজা খেতে খেতে মুভি দেখছে আর আমি বাদাম ভাজা না খেতে খেতে এমনি এমনি মুভি দেখছি। তাহলে আজকে অনেক গল্প করেছি, আজকের ভিডিও আর লম্বা করব না। আপনাদের যদি কানাডার ভিসা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা কানাডার জব সার্চ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে যতটা ইনফরমেশন আছে বা আমি যতটা জানি ততটুকু ইনফরমেশন দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকতে, হেল্প করতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর খুব খুব ভালো থাকবেন। কাল দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।